এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত উপতিষ্য? হ্যাঁ রাজিমা, জয়দ্রথ শুধু এই রাজবংশেরই নয়, এই মন্ত্রিসভারও এক সদস্য, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আর ওকে সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য রাজিমা আমাকে নিচে যেতে হবেই। না, এটা তোমার উচিত হবে না। বাইরে এরকম বিপর্যয়ের মধ্যে তুমি যদি প্রাসাদের বাইরে চলে যাও তাহলে তো। না রাজিমা, না। আপনি আমার বয়ের চেষ্টা, কিন্তু এই ক্ষেত্রে আমি আপনার কথা রাখতে পারলাম না। কিন্তু ওই আগ্নেয়গিরির দিকে গেলে তোমার তো প্রাণ সংশয় হতে পারে। তাহলে গোটা দেশটার কি হবে একবার ভেবে দেখেছো? সেসব ভাবার বোধহয় আর এখনো সময় নেই রাজিমা। দাদা, ওখানে এত বিপদ জেনেও আপনি যাবেন? সত্যি সত্যি আপনি ধন্য। কি হচ্ছে বলুন তো মাসুমা? সবাই এত নিজেদের মধ্যে কথা বলে সময় নষ্ট করছে কেন? আমি তো নিজেকে সংযত রাখতে পারছি না। আচ্ছা, শেষ পর্যন্ত উপতিশ্বর আগ্নেয়গিরির দিকে যাওয়াটা পিছিয়ে যাবে না তো? এই তোমার বড় দোষ, জানো তো। কিছুতেই তুমি ধৈর্য রাখতে পারো না। আর একটু দেখো না কি হয়। এই সময় এসব কথা কেউ বলে? আর শোনো, আমি না বলা পর্যন্ত নিজে থেকে কোনো কথা বলতে যাবে না। পুরো খেলাটা বুঝে কথা বলবে, ঠিক আছে? একটা কথা বোঝার চেষ্টা করো উপতিষ্য, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? তাই আমার মনে হয় মন্ত্রিমণ্ডলের সঙ্গে সমস্ত আলোচনা করে তারপর তুমি সিদ্ধান্ত নাও। আমি তো আপনাকে বললামই রাজিমা, এই মুহূর্তে এত কিছু ভাবার বা আলোচনা করার সময় নেই। তাই আমাকে বাধ্য হয়েই আমার সিদ্ধান্তে অনড় থাকতে হবে। মহারাজ, মহারাজ, স্ত্রী হিসেবে আপনার সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু একটা কথা আমি না বলেই পারছি না। এই আগ্নেয়গিরির দিকে কি আপনার না গেলেই নয়? ঐশিকা, তুমি তো আমার শক্তি, আমার প্রেরণা, আর তুমি আমাকে বাধা দিচ্ছ। ঐশিকা খুব একটা ভুল বলছে না উপতিষ্য। দেখো, দেশ শাসনের জন্য একজনকে নেতৃত্ব দিতে হয়, এবং সেই নেতাকেই যদি দেশ হারায় তাহলে তাহলে চলবে কি করে? আমি আপনার পাশে সবসময় আছি মহারাজ, কিন্তু তবুও বলছি, এই দেশের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে আপনি দয়া করে সেখানে যাবেন না। বাহ বৌরানী, বাহ! তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। তুমি না আমার স্বামীকে ভাই বলে ডাকো। যখন দেখলে যে তোমার নিজের স্বামী আজকে বিপদে যাচ্ছে, তখন তুমি সত্যি চমৎকার। যশোধরা, তুমি বোধহয় সমস্যার গুরুত্বটা ঠিক বুঝতে পারছো না। দেখো, উপতিষ্য তো এখানকার রাজা। এই রকম সময়ে ওর প্রাসাদ ছেড়ে চলে যাওয়া, না না না, এটা বোধহয় ঠিক হবে না। তোমার স্বামী থাকলেও কিন্তু তাই বলতেন। তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? ত্রিজটা, তোমার কি মত? উপতিষ্য, আমি অনেক সময় তোমার সঙ্গে দুর্ব্যবহার করতে বাধ্য হয়েছি, সেজন্য আমি দুঃখিত। কিন্তু তোমার এই সিদ্ধান্তে আমিও যথেষ্ট ভীত। দেখো, এই দুর্দিনে মহানামা প্রাসাদে নেই। আমার দুই ভাই যদি এভাবে বিপদের দিকে এগিয়ে যায়, তাহলে আমি কি করে শান্ত থাকি বলো তো? বাহ, চমৎকার! আচ্ছা, আপনাদের কারুর মনে কি আমার স্বামীর প্রতি একটু মায়া, দয়া, ভালোবাসা কিচ্ছু নেই? হ্যাঁ, আসলে উনি তো এই রাজ পরিবারের সদস্য নন, তাই জন্য আপনারা পরিবারের প্রত্যেকে দাদার কথা ভাবছেন, কিন্তু একবারের জন্য আমার স্বামীর কথা ভাবছেন না, তাই না? এসব তুমি কি বলছো যশোধরা? তুমি কাকে এসব কথা বলছো একবার ভালো করে ভেবে দেখো। তুমি জয়দ্রথ আমার সন্তানের মতো।
আমি সন্তান স্নেহে তোমাদের দেখি, আর তুমি যশোধরা, ওভাবে বলো না। জয়দ্রথ আমাদের সকলেরই খুব প্রিয়। থাক বৌরানী, আমার এই সব কথা শুনতে ভালো লাগছে না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা কি, কিন্তু বিশ্বাস করো, জয়দ্রথের কিছু হোক এটা আমরা কেউই চাই না। তাই একটা না একটা ব্যবস্থা করা হবেই। ঐশিকা, এটা কিন্তু আমাদের ভাই বোনেদের মধ্যে কথা, সম্পূর্ণ এই রাজবংশের বিষয়। তাই এর মধ্যে তোমার আশাটা ঠিক হবে না। কি বলছো ত্রিজটা? ঐশিকা এ রাজ্যের রানী, এ পরিবারের কুলবধূ, ও এর মধ্যে কথা বলবে না মানে? আর তাছাড়া একটা কথা তুমি ভুলে যাচ্ছ, রানী হিসেবে ঐশিকার কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব? হ্যাঁ, দায়িত্বই বটে। একসঙ্গে দুটো শিশুকে যে সামলাতে পারে না, তার আবার দায়িত্ব। যশোদারার ছেলেকে সামলাতে গিয়ে খনার কোনো খবরই রাখতে পারলো না, যার জন্য এত কাণ্ড ঘটছে। সে নাকি আবার সিংহলের রানী, তার নাকি আবার দায়িত্ব। সত্যি হাস্যকর। ত্রিজটা, এসব কথা কি বলছো তুমি? মাসুমা, আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমার এখনো মনে পড়ে উপতিষ্য আর ঐশিকার বিবাহের পরের কথা। তখন ওরা দুজনেই কত ছোট, আর মহানামা সে তো আরো ছোট। আমার উপর দায়িত্ব ছিল ওদেরকে দেখাশোনা করার। কই তখন তো এরকম অলক্ষণে কথা বা দুর্ঘটনার কথা কেউ কখনো শোনেনি। আর আজ আপনারা তো সবাই মিলে আলোচনা করেই যাচ্ছেন, কিন্তু একবারও ভেবে দেখেছেন কি যে আমার স্বামীর কি হবে? তুমি নির্ভয় থাকো যশোধরা। আমি যখন নিজে দায়িত্ব নিয়েছি তখন কিন্তু উপতিষ্য, আমার মনে হয় তোমার যদি মন্ত্রিমণ্ডলের সঙ্গে কথা বলার সময় না থাকে, তাহলে অন্তত রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে একবার পরামর্শ করে নাও। তিনি অত্যন্ত বিচক্ষণ, তার পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমার কাছে। কিন্তু রাজিমা। না, আর কোনো কিন্তু নয়, এ কথা তোমাকে শুনতেই হবে। ঠিক আছে রাজিমা, আপনি আপনি যখন এত করে বলছেন, আমি আপনার কথাটা রাখবো। সত্যি বিপদ যেন কেটেও কাটছে না। অন্তত রাজকুমারী, উপপ্রধানমন্ত্রী মশাই এবং রাজকুমার প্রাসাদে না ফেরা পর্যন্ত তো কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছেন? কিন্তু কোনো পুরুষ মানুষই যদি আগ্নেয়গিরির দিকে যেতে সাহস না দেখায়, পুরো ব্যাপারটা নিয়ে এত বিতর্ক তৈরি হয়, তাহলে তো আমরা দুজনেই যথেষ্ট ছিলাম খনাকে খুঁজে নিয়ে আসার জন্য, তাই না? রাজকুমারীকে খোঁজার জন্য আর একজনও পুরুষ মানুষ নেই। রাজকুমারী এখন রাজধানীতেই আছে,
আর তাকে খোঁজার জন্য কেউ রাজি হচ্ছে না। রাজকুমারী তো হারিয়ে যেতে পারে। না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। তোমরা একদম চিন্তা করো না, আমি তো আছি। আমি রাজকুমারকে খুঁজে আনবো। মিহির, এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি এক্ষুনি যাবো মহারাজের কাছে আর রাজকুমারীকে ফিরিয়ে আনার অনুমতি নেবো। মিহির, তুমি একদম এসব কিছু করবে না। না মা, আজকে আমি কারোর কথা শুনবো না। কারোর কথা। মিহির, মিহির। ধর্মগ্রন্থ অনুসারে রাজা হলেন দেশের পিতা। দেশ চালনার জন্য রাজাই যেহেতু যোগ্য ব্যক্তি, তাই তার জীবনের মূল্য আমাদের কাছে সর্বাধিক। তাহলে আপনি কি বলছেন এই সময় উপদেশ্য প্রাসাদের বাইরে যাওয়া উচিত নয়? আমার তো তাই মনে হয়। রাজন যদি প্রাসাদের বাইরে যান আর তাতে করে তার যদি কোনো বিপদ ঘটে, তাহলে তার প্রভাব আরো বেশি করে সিংহলের ওপরে পড়বে। তাই আমার মনে হয় জেনে শুনে আগ্নেয়গিরির দিকে রাজনকে এগিয়ে দেওয়াটা সমুচিত হবে না। আমি আপনার কথা মানছি রাজপুরোহিত মশাই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। উপদেশ্যের জীবনের দাম কত সেটা সেটা আমাদের সকলেরই জানা, কিন্তু যার উপদেশ্যের প্রতি এতখানি কর্তব্যনিষ্ঠা, তার জীবনের কি কোনো দাম নেই? অবশ্যই আছে, তবে রাজনের থেকে এই সিংহলে বেশি মূল্যবান জীবন কারুরই নয়, এমনকি আমারও নয়। কিন্তু আমার স্বামী তো উপপ্রধানমন্ত্রী মশাইয়ের জীবনও এখন সংশয়। হ্যাঁ, তিনিও এই রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু দেশের কর্তব্যের জন্য তার নিজের জীবনকে তিনি যদি উৎসর্গ করেন, তাহলে সেটা কিন্তু তার পক্ষে অত্যন্ত গর্বের। কিন্তু জয়দ্রথ তো দেশের জন্য নয়, উপদেশ্যের প্রতি কর্তব্য করতে গেছে। ও খনাকে খুবই ভালোবাসে, তাই ব্যক্তিগত সম্পর্কের বাঁধনে আটকা পড়ে রয়েছে বলেই ও নিজের জীবন উৎসর্গ করতে বিনা দ্বিধায় এগিয়ে গেছে। বাহ, এই তো ত্রিজটা দেখছি ধরে ধরে খেলাটাকে চালাতে পারছে। খনা একজন রাজকুমারী, তাকে উদ্ধার করতে যাওয়া মানে দেশের কাজ করতে যাওয়া। তাছাড়া জয়দ্রথ দেশের সুরক্ষা ব্যবস্থায় ছিলেন। খনার অপহরণ হওয়ায় ওরই সুরক্ষা ব্যবস্থার প্রতি আঙুল উঠেছে, তাই জয়দ্রথ মনোকষ্টে স্বেচ্ছায় প্রাসাদ থেকে বেরিয়ে গেছে। দেখুন, এটা একেবারেই আপনাদের পারিবারিক বিষয়। আমার কথা বলা উচিত নয়, তবু বলতে বাধ্য হচ্ছি। জয়দ্রথ কিন্তু অত্যন্ত সৎ এবং দায়িত্ববান একজন মানুষ, কিন্তু এখানে যেভাবে ওর সম্পর্কে কথা বলা হচ্ছে, তাতে কিন্তু ওকে খল চরিত্রেও প্রতিপন্ন করা হচ্ছে। বিশেষত ওর স্ত্রী যেখানে উপস্থিত, সেটা কি? আপনারা সবাই মিলে এইভাবে আলোচনা চালিয়েই যান, কিন্তু তাতে আমার স্বামীকে ফিরে পাবো বলে অন্তত আমার মনে হয় না। তাই যা করা সেটা আমাকেই করতে হবে। এসব তুমি কি বলছো যশোধরা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বৌরানী, বৌরানী, তুমি আমার ছেলের দায়িত্ব প্রাণ দিয়ে পালন করেছো, এটা আমি স্বীকার করছি। আর তার জন্য তুমি তোমার খনাকেও দেখতে পারোনি। তাই আমার ধারণা, যদি আবার তোমাকে সেই দায়িত্ব দেওয়া হয়, তা তুমি পালন করবে। তুমি হঠাৎ এসব কথা কেন বলছো? আমার দৃঢ় বিশ্বাস তুমি তোমার স্বামীকে নিয়ে, তোমার সন্তানকে নিয়ে সুখে সংসার করবে। মাসুমা, শেষ পর্যন্ত কোনো লাভ হবে বলে তো মনে হচ্ছে না। আমরা বোধহয় বৃথা চেষ্টা করে চলেছি। আমিও যাই এখান থেকে। এই তো সবটা বুঝে ঠিকঠাক চাল দিচ্ছিলে, হঠাৎ এরকম অধৈর্য হয়ে পড়লে কেন? দেখো না জলটা কত দূর গড়ায়। এটা তো প্রায় ধর্ম সংকটের আকার ধারণ করেছে বলে মনে হচ্ছে। জয়দ্রথ সম্পর্কে আমাদের তো কিছু একটা করতেই হবে। আপনি এখন বলুন কি করা যায়। আপনি কি একবার আচার্যদেবকে জিজ্ঞেস করে নেবেন? দেখুন, আচার্যদেবের সাথে আমার এ ব্যাপারে কথা হয়েছে।
উনি স্পষ্টই বলেছেন যে রাজনীতির বিষয়ে কোনো কথাই উনি বলবেন না, তবে শাস্ত্রমতে যা যা করণীয় সে কথা উনি বলেছেন, এবং সেটা আমি আপনাদের বলেছি কিছুক্ষণ আগে। খনা আর জয়দ্রথ দুজনেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু যদি জয়দ্রথের ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে মহারাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে। কিন্তু এখন কি করা যায়? দেখুন, আসলে উপদেশ্য তো শুধুমাত্র খনার জন্যেই অনুসন্ধানকারী দল পাঠাচ্ছে, জয়দ্রথের জন্য তো পাঠাচ্ছে না। আর ভেতরের অবস্থাটা আমরা যেভাবে বুঝবো, সাধারণ মানুষ তো তা বুঝবে না। আবার দেখুন, মহানামাও প্রাসাদে নেই, তার জন্যেও তো উপদেশ্য কোনো অনুসন্ধানকারী দল পাঠাচ্ছে না। তাহলে সাধারণ মানুষের কি মনে হতে পারে? রাজা শুধু তার কন্যার জন্যই চিন্তিত, আর কারোর কোনো ব্যাপারে? থাক মাসমা, যথেষ্ট হয়েছে। যখন খনাকে উদ্ধার করা নিয়ে এত বড় বিতর্কের সৃষ্টি হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে খনাকে উদ্ধার করার জন্য কোনো অনুসন্ধানকারী দল পাঠানো হবে না। না মহারাজ, সেটা তো অনুচিত হবে। কি মেয়ে, বড়রা কথা বলছে আর তুমি এখানে? রাজপুরোহিত মশাই, ওকে বলতে দিন, বলো। আমি বলতে চেয়েছি, রাজকুমারীকে উদ্ধার করে আনার কাজ বন্ধ করার সিদ্ধান্তটা ভুল। তোমার এই কথা কেন মনে হচ্ছে? বাইরে যে পরিমাণে দুর্যোগ হয়েছে তাতে রাজকুমারী ফিরে আসা অসম্ভব। আপনারা কি চান না যে রাজকুমারী ফিরে আসুক? এখন তো তুমি ছোট, এই সবটা তুমি বুঝতে পারবে না মেয়ে। না না, আমি সব বুঝি। আপনারা কেউ রাজকুমারীর কথা ভাবছেন না, তাই আপনাদের কাউকে যেতে হবে না। নেহে, তুমি তোমার শিক্ষা, রুচি সবকিছু ভুলে গেছো। বড়দের মুখের উপরে কথা বলছো তুমি। ছি, আমার মান সম্মান সবকিছু তুমি ধুলোয় মিশিয়ে দিলে। আমি তোমাকে শেষবারের মতো বলছি মেহের, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। যাও। না বাবা, আপনার সব কথাই আমার কাছে আদেশ, কিন্তু আজকে আমি আপনার একটা কথাও শুনবো না। আমি রাজকুমারকে খুঁজতে যাবই। মেহের, মেহের, রাজপুরোহিত মশাই, মিহিরকে মারবেন না। মিহির, তুমি রে বাবা খুব ভালো ছেলে, বাবার অবাধ্য হতে নেই শোনা। রাজপুরোহিত মশাই, মিহির তো আপনার সম্মান নষ্ট করেনি, বরং আপনার সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। এতটুকু একটা ছেলে, ওর কত সাহস বলুন তো। ঠিক তাই, আমি রাজা হয়েও এতে বলতে বাধ্য হচ্ছি যে মিহিরের সাহস দেখে আমি হতবাক হয়ে গেছি। আপনার স্ত্রী রত্নগর্ভা, তুমি আগেও খনার জীবন বাঁচিয়েছো, এখনো বাঁচাতে চাইছো। তোমাকে প্রশংসা করার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। সবাই যখন বাইরে যেতে ভয় পাচ্ছে, তুমি খনাকে বাঁচানোর জন্য বাইরে যেতে চাইছো। কিন্তু আসল কথা হলো, রাজকুমারীর কি হবে? আমি কাউকে খুঁজতে যেতে পারি?